দর্শক, জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম। এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগতম আমাদের এখন বিদেশের আয়োজনে। প্রথমে আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, এই যে এত বড় করে রোহিঙ্গা সম্মেলনে আলোচনা হলো, তো এক্ষেত্রে রোহিঙ্গা সংকট উত্তরণে এত বড় আয়োজন হলো জাতিসংঘে, এটা আসলে কতটুকু সফল হলো বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে জাতিসংঘে যে হাই লেভেল যে সম্মেলনটা হয়েছে রোহিঙ্গা বিষয়ক, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বা রোহিঙ্গা সংকট নিয়ে, সেখানে পৃথিবীর বিশেষ করে জাতিসংঘ যেসব সংস্থা আছে তাদের অনেক মোটামুটি কর্তারা সবাই প্রেজেন্ট ছিলেন। ভলকার তুর্ক থেকে শুরু করে ফিলিপ্পো গ্রান্ডি, তারপরে জাতিসংঘের মহাসচিবের যে প্রতিনিধি মিয়ানমার বিষয়ক জোলি, এরা সবাই উপস্থিত ছিলেন সেখানে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও বক্তব্য রাখা হয়েছে, অন্যান্য দেশেরও প্রতিনিধি, ইউনাইটেড স্টেটসের, ইউকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। এই সম্মেলনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 7টা পয়েন্ট সেখানে তুলে ধরেছেন। তবে ওখানে সব কিছুর উপরে যে জিনিসটা হয়েছে, জাতিসংঘের যারা কর্তা ব্যক্তিরা আছেন, ভলকার তুর্ক থেকে শুরু করে ফিলিপ্পো গ্রান্ডি বা জোলি, সবার কণ্ঠে কিন্তু এক ধরনের নিরাশার সুর আমি শুনেছি। সেটা হচ্ছে সেখানে প্রত্যাবাসনের বিষয়টা তাদের বক্তব্যে কিন্তু প্রাধান্য পায় নাই। তাদের বক্তব্যে যেটা আছে, ইভেন কি ডব্লিউএফপিওর ডাইরেক্টর যিনি ছিলেন, ওনারও বক্তব্যে এক ধরনের সবার মধ্যে হতাশার সুর শোনা গিয়েছে, আশা তেমন শোনাতে পারে নাই। বিশেষ করে জাতিসংঘের মহাসচিবের যে বিশেষ প্রতিনিধি মিয়ানমার বিষয়ক, তিনি বলেই ফেলেছেন যে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে যেই সংঘাত, সেটা হচ্ছে একেবারেই বলা হচ্ছে যে প্রত্যাবাসনের ক্ষেত্রে একটা দুর্লঙ্ঘ প্রাচীরের সৃষ্টি করেছে এই মুহূর্তে। এবং ভলকার তুর্ক জাতিসংঘের অন্যতম আরেক ব্যক্তিত্ব, উনি বলেছেন যে সেখানে কনস্ট্রাকটিভ ডায়ালগের প্রয়োজন আছে, রিকনসিলিয়েশনের প্রয়োজন আছে। তো এই যে কনস্ট্রাকটিভ ডায়ালগ এবং রিকনসিলিয়েশন, এগুলোর উদ্যোগ কিন্তু এখনও পর্যন্ত সেখানে আসে নাই। আর ডব্লিউএফপিওর ডাইরেক্টর বলেছেন যেটা $938 মিলিয়ন যেখানে প্রয়োজন রোহিঙ্গাদের 1 বছরের জন্য, সেখানে মাত্র বিশ্ব সম্প্রদায় 38% তারা দিচ্ছে, এগিয়ে আসছে তারা দিতে, বাকিটুকু বাংলাদেশকে বহন করতে হচ্ছে। এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে বলেছেনও, ওয়ার্ল্ড ব্যাংক থেকে 70 কোটি ডলার বাংলাদেশকে ঋণ করতে হয়েছে রোহিঙ্গাদের যাবতীয় অন্যান্য এগুলো নির্বাহ করার জন্য। তো সুতরাং এখানে ডব্লিউএফপিওর ওখান থেকে আরও বেশি হতাশার সুর। এই জন্য আমি বলছি, উনি বলছেন আগামী কিছুদিনের মধ্যে $60 মিলিয়ন যদি পাওয়া না যায়, তাহলে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার উপরে এটা একটা অত্যন্ত ঋণাত্মক একটা প্রভাব পড়বে। এবং একই সাথে ভলকার তুর্ক যেটা বলেছেন, আর ফিলিপ্পো গ্রান্ডি যেটা বলেছেন, সেখানে হচ্ছে রোহিঙ্গাদের শিক্ষা, চিকিৎসা, যাবতীয় বিষয়ের উপরে ঋণাত্মক প্রভাব পড়ছে। এবং তারা সেখানে বিশ্ব সম্প্রদায়ের অনেকটা রোহিঙ্গা বিষয়টাকে অনেকটা পিছনে ঠেলে দেওয়ার মতো অবস্থার কথাই দায়ী করেছেন তারা। এটা দুর্ভাগ্য যে পৃথিবীতে দেখেন, যুদ্ধের জন্য কয়দিন আগেও আমরা শুনেছি খুব বড় $300 বিলিয়ন শুধুমাত্র ইউনাইটেড স্টেটস ইউক্রেনের যুদ্ধের জন্য ব্যয় করেছে। ইউরোপিয়ানরা $100 বিলিয়ন উপরে সেখানে ব্যয় করেছে যুদ্ধের ব্যয় নির্বাহ করার জন্য। আর মানবতার জন্য, মানুষের জীবনযাপন করার জন্য মাত্র $938 মিলিয়ন সংস্থান বিশ্ব সম্প্রদায় করছে না। তো এটা এই সম্মেলন থেকে এই দুর্ভাগ্যের কথা, এই কষ্টের কথা, এই হতাশার কথাগুলো আমাদের কাছে এসছে বলে আমার মনে হয়। আর সেজন্য আমি বলবো যে এটা আশার থেকেও আমাদেরকে অনেকটা, যদিও এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, ভুলে যাওয়া রোহিঙ্গাদের ব্যাপারে জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের সম্মেলন একটা মনে করিয়ে দিচ্ছে সারা বিশ্বকে যে হ্যাঁ, রোহিঙ্গারা এখনও কষ্টে আছে, তারা প্রত্যাবাসিত হয় নাই। বাংলাদেশকে এই দুর্বিষহ বোঝা অকারণে বহন করে যেতে হচ্ছে এবং বাংলাদেশ একটা ঝুঁকিতে আছে। এই জিনিসটাই এই উচ্চ পর্যায়ের বৈঠক থেকে আমাদের কাছে প্রতিবাদ হয়েছে, বিশেষ করে বাংলাদেশিরা যারা অনেক আগ্রহ নিয়ে সেই বৈঠকের দিকে চেয়ে আছে তাদের কাছে বলে আমার মনে হচ্ছে।
এমদাদ, এখানে আরেকটি বিষয় যেটি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে, কিন্তু সে দেশের সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাহলে এর সমাধান আসলে কোথায়? এটা আরও দুর্ভাগ্যের বিষয়, কারণ এটা বলতে হয়, আমি জিনিসটা অন্যভাবে বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে দুর্ভাগ্য এজন্য মিয়ানমারকে আমরা বলেছি সময়ে সময়ে যে এটা মিয়ানমারের, আমাদের সবসময় সবাই যারা রাজনৈতিক নেতৃত্ব তারা বলেছেন এটা মিয়ানমার সৃষ্ট, মিয়ানমারকে এটা সমাধান করতে হবে। কিন্তু আমরা কি এই কথাটা বলেছি? জাতিসংঘ মহাসচিব যখন এখানে আসছেন, এই বলকার তুর্ক যখন এখানে আসছেন, আপনারা বাংলাদেশের থেকেও বেশি করে মিয়ানমারের উপর ফোকাস করেন, মিয়ানমারকে আপনারা এনগেজ করেন, কারণ মিয়ানমার সমস্যাটা সৃষ্টি করেছে, মিয়ানমার সামরিক বাহিনী, সামরিক জনতা সেটা সৃষ্টি করেছে। মিয়ানমারকে আমরা কিন্তু সেরকম ইফেক্টিভলি এনগেজ করার জন্য যে প্রচেষ্টা, সেটা থেকে আমরা দূরে আছি। আরও দুর্ভাগ্য এখানে হয়েছে, সেটা হচ্ছে মিয়ানমার থেকে আমাদের এখন মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত নাই, আমাদের ডিফেন্স অ্যাডভাইজার নাই, যারা এটি ইফেক্টিভলি আপনি এনগেজ করবেন মিয়ানমারকে বা দুতিয়ালি করবেন, কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের জন্য একটা পথরেখা সৃষ্টি করবেন বা একটা দিক নির্দেশনা উভয় সরকারের মধ্যে দুতিয়ালির মাধ্যমে এটা সৃষ্টি করবেন, সেটা কিন্তু ব্লক হয়ে গেছে অনেকটা। কারণ একটা দেশের রাষ্ট্রদূত না থাকা মানে সেখানে যোগাযোগ, যেটা কূটনৈতিক যোগাযোগ, সেটার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এর মধ্যে মিয়ানমারকেও আমরা আবার কিছু কিছু যেগুলো ভুল বার্তা প্রেরণ করেছি, যেটা থেকে অনেকটা নেতিবাচক প্রভাব রোহিঙ্গা প্রত্যাবাসনের উপরে পড়েছে বলে আমার মনে হচ্ছে। কারণ অনেকেই বহির্বিশ্ব থেকেও, যেমন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আমাদের এখানেও কেন কোনো পক্ষ বা মহল আরাকান আর্মির সাথে এক ধরনের যোগাযোগের বা সেখানে করিডোর এটা সেটা বলে নেপেডোকে আমরা কিছু ভুল বার্তা দিয়েছি। এখন দেখা যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী এখন দে আর রেডি, অলমোস্ট রেডি, কারণ তারা এদিকে বাগো বলে একটা জায়গা আছে, সেই পাসটাকে তারা ব্লক করেছে, আপনার পাসকে ব্লক করেছে। আমি যতটুকু জানি ম্যাগুয়েতে একটা ব্লক প্যাসেজ আছে যেটা দিয়ে রাখাইন স্টেটের সাপ্লাই রুটগুলো তারা সব ব্লক করেছে। তারা এখন কিছু কিছু এয়ার অ্যাসল্টের মধ্যে করেছে, হয়তো এটা হচ্ছে পূর্বাভাস, তারা ওখানে আরাকান আর্মির উপরে একটা বড়সড় অ্যাসল্ট পরিচালনা করবে। এবং সেখানে আরও একটা ক্রাইসিস আমি বলবো যে জটিলতর হয়েছে, রোহিঙ্গারা কিছু কিছু সেখানে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে অস্ত্র নিয়েছিল আরাকান আর্মির বিরুদ্ধে। তো আরাকান আর্মি এখন রোহিঙ্গাদের উপরে যারা আছে তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন করেছে, তার ফলশ্রুতি রোহিঙ্গা আরও বেশি করে, আমাদের এখানে প্রায় 1,13,000 রোহিঙ্গা ইতিমধ্যে আমাদের দেশে প্রবেশ করেছে আগের যেগুলো ছিল তার সাথে। তার মানে প্রত্যাবাসিত হচ্ছে না, আমরা ইফেক্টিভলি ফলপ্রসূভাবে সেখানে এনগেজ করতে পারছি না, বরং উল্টা আমাদের এখানে প্রবেশ করছে। তো এই যে জাতিসংঘ মহাসচিবের যে বিশেষ প্রতিনিধি জোলি যে কথাটা বলছেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে রাখাইন স্টেটে যে যুদ্ধ চলছে সেটা একটা দুর্লঙ্ঘ প্রাচীর সৃষ্টি করেছে এই যে আপনার রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে। তার মানে হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশু কোনো দিক নির্দেশনা, আশু কোনো যেটা আমরা বলি পজিটিভ কোনো সিগন্যাল আমরা পাচ্ছি না, বরং দূরবর্তী সিগন্যাল যেটা পাচ্ছি সেটা হতাশার। সেটা কেন হচ্ছে না? এখন দেখেন প্রত্যাবাসনের বিষয়টা, মিয়ানমারকে আমরা এনগেজ করতে পারছি না, এখনও পর্যন্ত পারি নাই। সেটা যতক্ষণ পর্যন্ত মিয়ানমারকে আমরা, আরেকটা জিনিস আছে, এটা আমি একদম সময়ে সময়ে আপনাদের সাথেও আলাপে বলেছি, এটা বহুপাক্ষিক কোনো সমাধানের বিষয় নয়। বহুপাক্ষিকতার থেকে এই যে আমরা সাহায্য সহযোগিতা এখন নিউ ইয়র্কে চেয়েছি বা পাচ্ছি, সেটা হয়তো হবে, কিন্তু এই সমস্যার সমাধানে এটা দ্বিপাক্ষিক, বড়জোর ত্রিপাক্ষিক একটা এনগেজমেন্টের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়। আমরা পৃথিবীর যে কোনো দেশে, যেমন গাজা দেখেন, এটা দ্বিপাক্ষিক একটা বিষয়ের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, যদিও কয়েকদিন আগে আরব রাষ্ট্রগুলির সাথে বৈঠক হয়েছে, গালফ স্টেটগুলির সাথে বৈঠক হয়েছে এটা সমাধান করার জন্য, কিন্তু এটা হচ্ছে লিড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। একেভাবে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া আমেরিকার মধ্যে বৈঠক হয়েছে, হয়তো তৃতীয় পক্ষ ইউক্রেনকে সেখানে সামিল করবে। তো আমাদের এখানে বহুপাক্ষিকতার থেকে আমরা আশা করতে পারি সাহায্য, কিন্তু বহুপাক্ষিকতার মাধ্যমে মাল্টিল্যাটারালি এটা কিন্তু রিজলভ হবে না, এটা বাইল্যাটারাল করতে হবে অথবা ট্রাইল্যাটারাল করতে হবে। এটা তখনই একটা হবে আমরা বুঝতে পারবো যে ইফেক্টিভলি এরা এনগেজড হয়েছে এবং একটা আলোচনার ধার খুলেছে, অগ্রগতি হচ্ছে। এটা যেমন আপনার এই যে সূচনা একটা বক্তব্যের মধ্যে আমি শুনছিলাম যে মিয়ানমার প্রতিনিধি হাজির থাকলেও উনি সেখানে তেমন ধরনের কোনো বক্তব্য রাখেনি। অর্থাৎ আমরা এই জিনিসটাকে মাল্টিল্যাটারাল যত বেশি করতে যাব
চীন তত বেশি, আমি একদম স্পষ্ট করে বলতে পারি, তত বেশি দূরে সরতে থাকবে, মিয়ানমার তত বেশি করে সরতে থাকবে। তো এখানে সাহায্যের জন্য বহুপাক্ষিক বৈঠক হতে পারে, কোনো অসুবিধা নেই, প্রয়োজন। কারণ রোহিঙ্গারা 15 লক্ষ মানুষকে কে এখানে সাশ্রয় করবে, তাদেরকে কে তাদের বাঁচার জন্য সাহায্য সহযোগিতা করবে? বাংলাদেশ একার পক্ষে অনেক দিন পর্যন্ত এটা একটা বিরাট বোঝা, এটা ঠিক আছে। কিন্তু যখন প্রত্যাবাসনের বিষয়টা আসবে তখন মিয়ানমারকে অবশ্যই এনগেজ করতে হবে। সেখানে যদি এটা বহুপাক্ষিকতা যায়, তাহলে এরা যাদের মাধ্যমে সমাধান হওয়ার কথা, তারা কিন্তু একটা স্কেপ রুট পাবে। তারা বসবে, দেখে থাকবে যে এটা বহুপাক্ষিকতা আলোচনা হচ্ছে, কি হয় দেখি। জাতিসংঘে দেখেন যখন এই প্রস্তাব উঠবে, একটা 140-42 সমস্ত সবাই মিলে ভোট দিয়েছে, তাও সেটা কিন্তু কাজ হয়নি, যেহেতু মিয়ানমার সেখানে তার কূটনীতির মাধ্যমে আপনার চীনকে এনগেজ করেছে, রাশিয়াকে এনগেজ করেছে, তারা ভেটো দিয়েছে। সুতরাং আমরা অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। সব কিছু হওয়ার পরেও ইভেন কি আইসিসিতে আলোচনা হয়েছে, আইসিজে এখানে জেনোসাইডের পক্ষে যে আপিল করেছিল আফ্রিকার থেকে, সেটার পক্ষে রায় দিয়েছে। কিন্তু কাজের কাজ মিয়ানমারকে কোনো এখানে টাস্কিং করা এটা সম্ভব হয়নি। আইসিজের রায়ের মধ্যেই রয়ে গেছে। আইসিজে যদি অত বেশি রায় দিতে পারতো, তাহলে এই যে রুয়ান্ডা গণহত্যার বিচার হয়ে যেত, এই যে আফগানিস্তানের গণহত্যার বিচার হতো, ইরাকের গণহত্যার বিচার হতো, লিবিয়ার গণহত্যার বিচার হতো, এগুলো কিছুই হয় নাই, এখানেও সেটা হবে না। সুতরাং আমরা অনেকেই মনে করি আইসিজে এর মাধ্যমে এটা হবে, সমাধান হবে, বা বহুপাক্ষিকতার মধ্যে সমাধান হবে। এটা কিন্তু আমাদের রং কনসেপশন। এটা দ্বিপাক্ষিকভাবে। মোহাম্মদ এমদাদ, আপনাকে আমাদের সাথে এই মুহূর্তে এখন বিদেশে যুক্ত থাকার জন্য।